এই হলো উদয়পুর গ্রাম, যেখানে ছোট্ট একটা শহরের মতো। আর শহরের পাশে এই হলো গিয়ে প্রান্ত। প্রান্ত মূলত একজন অনাথ। সে সবসময়ের জন্য এই ছোট বাড়িতেই থাকতো। যা দিনে ইনকাম করতো, রোজগার করতো, তাই দিয়ে তার অনায়াসে তার দিন যাপন চলতো। আর হ্যাঁ, সে ছোটকাল থেকে মা-বাপ হারিয়ে যাওয়ার পরে থেকেই সে তার এক চাচার কাছে মানুষ হয়েছে। সে এখন তার চাচার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই একটু চাচার বাসাতে গিয়ে ঘুরে আসি। চাচা তো অনেকদিন যাবৎ আসতেছে না। আবার চাচার আবার কোনো অসুবিধা না হয়, কেননা চাচা তো প্রত্যেক দিন হলেও একবার, হয়তো দিনে নাই রাতে একবার না একবার আসতো আমাদের বাড়িতে। এখন তো তাও আসতেছে না। চাচা কি বিপদে পড়লো না অসুস্থ হয়ে পড়লো, কিছুই তো বুঝতে পারতেছি না। যাই গিয়ে দেখে আসি চাচার কি অবস্থা। পিরান্ত সেই কথা বলার সাথে সাথেই পিরান্ত তার চাচার বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। এবং যেতে যেতে পিরান্ত ভাবতে লাগলো যে তার চাচার কি দেখি অবস্থা এখন। আরে জানিস জানিস, ওই যে পাশের বাসা যে রহিম চাচা আছে না, রহিম চাচা, সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। সে তো এখন বিছনা ছাড়া থেকে লড়তেই পারতেছে না। আরে আরে, তোমরা কি কথা বলতেছো? চাচা অসুস্থ খুবই? আরে রাবি ভাই, সজীব ভাই, তোমরা কি বলতেছো? চাচা এত অসুস্থ? আমি তো জানতাম না। কেন রে, তুমি কিছু জানিস না নাকি? রহিম চাচা তো খুবই অসুস্থ, সে তো প্রায় মারা যাওয়ার পথে। তোকে কি কেউ কিছু বলেনি? আর তুই এখন বা যাচ্ছিস বা কোথায়? আসলে রাবি ভাই, আমি তো বাসাতেই ছিলাম এতদিন। আমি তো খুব অসুস্থ ছিলাম, তাই হঠাৎ করে মনে হলো যে কেমন জানি একটু ঘুরে আসি। তখন ঘুরে যখন আসি, তখন রহিম চাচার কথা খুব মনে পড়তেছে। আর রহিম চাচা তো আমাকে ছোট থাকতে মানুষ করেছে। এখন রহিম চাচা তো অনেক দিন হয়ে গেল, 2-3 দিন প্রায় সে আমার কাছে আসেও না। আগে তো যাই হোক 2-1 বার আসতো। তাই আর কি রহিম চাচার বাড়িতে যাচ্ছিলাম। আর যাতে যেতে তোমাদের কথাটা শুনতে পেলাম, সেই সময় বুঝতে পারলাম যে রহিম চাচার কিছু একটা হয়েছে। যাই হোক ভাই, তোমরা কথা বলো দুজনে, আমি তাহলে দ্রুত করে রহিম চাচার কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, দ্রুত যাও, দ্রুত যাও চাচার কাছে। পিরান্ত দ্রুত করে রহিম চাচার বাড়িতে এসে দেখে রহিম চাচার বাড়ির এখানে অনেক লোকজন জড়ো হয়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে রহিম চাচা বোধহয় মারা গেছে। তারপর পিরান্ত চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে রহিম চাচা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন তো আমি পুরোই অনাথ হয়ে গেলাম। আমাকে ছেড়ে তুমি চলে গেলে। তুমি এত অসুস্থ, আগে জানলে তো আমি চলে আসতাম তোমার কাছে। তোমার কোনো খোঁজ খবরও আমি পাই নাই। রহিম চাচা, এখন আমার কি হবে? আমি তো অনাথ হয়ে গেলাম পুরো। পিরান্ত রহিম চাচার এই অবস্থা দেখে পিরান্ত অনেক কান্নাকাটি করে এবং কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে গ্রামের লোকে পিরান্তকে দূরে এক সাইডে নিয়ে যায়। আর তারপর রহিম চাচার দাফন কাফনের ব্যবস্থা করে। আর এরপরে পিরান্ত মন মরা হয়ে তার বাসার দিকে চলে যায়। এরপর পিরান্ত মন খারাপ করে তার চাচার ওইখান থেকে তো চলে আসে। আসার পরে সে সারা দিন বসে তো তার চাচা ছোটবেলা থেকে তারে যেভাবে লালিত পালিত করেছে সেইটা নিয়ে ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে
একটা সময় সে বিছনায় এসে বসে পড়ে এবং বসে সেখানেই সে ঘুমিয়ে যায় এবং তার পরের দিন সকালবেলা আহ ও মা গো, কি ব্যথা করতেছে পেটে। কাল সারা রাত ধরে কিছু খাইনি, এখন প্রচন্ড পরিমাণ ব্যথা করতেছে পেটে। এখনই আমার কিছু একটা করতে হবে। আর রহিম চাচাও মারা গেছে, তারপরে থেকে আমার জীবনটা কেমন যেন হয়ে গেছে। আমার আর মনে হয় না আমি আর রহিম চাচার মতো বেশিক্ষণ বাঁচবো। এখনই যদি কিছু একটা না খাই তাহলে আমিও মারা যাব। যাই গিয়ে গ্রামের দিকে দেখি, কারো কাছে গিয়ে সাহায্য চাই, কিংবা কারো কাজ করে আমি কিছু খাবার সংগ্রহ করতে পারি কিনা। তার মানে আমরা বুঝতে পারি পিরান্ত কালকে সারা রাত ধরে না খাওয়া ছিল। যাই হোক, রহিম চাচা মারা যাওয়ার পরে থেকে পিরান্ত খুবই মন উদাস করে আছে। আর এরপরে কান্না করতে করতে চিৎকার করতে করতে পিরান্ত চলে গেল খাবারের কিছু সন্ধানে। এরপর পিরান্ত হাঁটতে হাঁটতে গৌরী মাসির কাছে আসে। গৌরী মাসির কাছে এসে পিরান্ত বলল, আরে ও গৌরী মাসি, গৌরী মাসি, বাড়িতে আছো নাকি? গৌরী মাসি, কোথায় গেলে? এদিকে একটু আসো, তোমার সাথে আমার কিছু কথা আরে আরে, আছে। কে রে? এত সকাল সকাল আমাকে ডাকতেছে? এত বড় সাহস কার? ও প্রান্ত, তুই? মাসি, আমি গত দুদিন যাবৎ কিছুই খাইনি। তুমি আমাকে কিছু খাবার দিতে পারো? তার বিনিময়ে তুমি যা বলবা আমি তাই করব। আমার অনেক ক্ষুধা লেগেছে। যদি তুমি কিছু খাইতে দিতে তাহলে আমার অনেক উপকার হতো। আমি এখন পর্যন্ত না খেয়ে আছি আরে, মাসি। তোমার জন্য তো আমি খাবার নিয়ে বসে আছি। দেখো প্রান্ত, আমি নিজেই বুড়ো মানুষ, আমি নিজেই খেতে পারি না, তোমাকে কোথা থেকে খাবার দিব? আর আমার কাছে কোনো কাজও নেই, আর কোনো খাবারও নেই, তুমি অন্য কোথাও দেখো, বুড়ি যাও। ওইখান থেকে তার ঘরের ভিতর চলে যায়। পিরান্ত ওইখানে বুড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকে। পিরান্ত মনে মনে ভাবতে লাগলো যে তার বোধহয় আর আজকে খাওয়া দাওয়া কিছুই হবে না। সেই জন্য মন খারাপ করেছিল, কিন্তু তারপরেও মনের ভিতরে আশ্বাস হারায়নি। তারপর পিরান্ত গ্রামের ভিতরে অন্যান্য লোকের কাছে যাচ্ছিল। পিরান্ত এরপর মাসির কাছ থেকে এসে গ্রামের ভিতরে অন্য অন্য লোকের কাছে যায়, কিন্তু পিরান্তকে কেউ তার কাজের বিনিময়ে খেতে দেবে না এবং পিরান্ত তারপর পিরান্ত আরো অনেকের কাছে যায়, কিন্তু কেউই পিরান্তর দুঃখ কষ্ট না বুঝে হারিয়ে দেয়। তাই পিরান্ত মনের দুঃখে কষ্টে সে জঙ্গলের দিকে চলে যায়। পিরান্ত জঙ্গলের দিকে যেতে যেতে মনে মনে বলতে ওর লাগে, আল্লাহ, আমার কি আর আজকে দুদিন যাবৎ কিছুই খাইনি। আর কি কপালে খাওয়া দাওয়া জুটবে না? আমি কি আর কিছু খেতে পারবো না, নাকি না খেয়ে মরে যাব? কেউ আমাকে খাবার দিতেছে না, কাজ পিরান্ত ভাবতে করতেছে না। ভাবতে একটা জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলের ভিতরে এসে দেখে অনেকগুলো আপেল গাছ হয়েছে একটা কুড়ে বাড়ির ঘরের সামনে, এবং সে আপেল গাছে প্রচুর পরিমাণের আপেল হয়ে গেছে। পিরান্ত সারাদিন না খাওয়ার কারণে পিরান্ত আর কিছুই ভাবতে পারলো না সেই সময়।
আর অমনি প্রান্ত এখানে গিয়ে দ্রুত করে আপেল ছিঁড়ে আপেল খাওয়া শুরু করে দিল। আর সেমনি প্রান্তর কাছে হঠাৎ করে পিছনে কেউ এসে প্রান্তকে বলতে লাগলো, কে রে তুই? তুই আমার আপেল বাগানে এসে আপেল খাচ্ছিস কেন? কে তুই? আমার এখানে এসেছিস? তোর কি ভয় করে না এই জঙ্গলে আসতে? তোর তো এখন আমি গর্দান নেব। তোর ঘর মটকে আমি তোকে খেয়ে ফেলবো। কে কে তুমি কে? তুমি কোথা থেকে এলে? আর তুমি এরকম করতেছো কেন? তুমি কি ভূত নাকি? তুমি আমাকে মারবে কেন? আমি তো একটা আপেলই খেয়েছি। তুই জানিস না এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ আসে না। এই আপেল গাছ শুধু আমার জাদুর আপেল গাছ। তুই এখান থেকে আপেল খেয়েছিস, তাই আবার আমাকে না বলে, তাই তোকে আমি এখন গাল মটকাবো। দেখো ডাইনি মা, আমি আজকে 3 দিন যাবৎ কিছুই খাইনি, আর এই ফল দেখে আমার প্রচুর পরিমাণে লোভ হয়েছিল। আমি একবার ভাবতে ভাবতেই খেয়ে ফেলছি, কাজে আমি পেটে প্রচুর খিদে, তাই আমি আর কিছু করতে পারিনি। ডাইনি মা, আমাকে তুমি ছেড়ে দাও ডাইনি মা। আমি আর কোনো সময়ের জন্য তোমার এখানে আসবো না, আর কিছু খাবো না। ডাইনি মা, তুমি আমাকে ছেড়ে দাও। তুই কি বললি? তুই আর একবার একটু বল দেখি, কি বললি আমাকে? কি বলে আমি দেখিস? তোমাকে ভুল কিছু বললাম নাকি? আমার তো মা বাবা কেউ নাই, তাই তোমাকে আমি বলবো শুধু মা বলে ডেকে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আর আমি মা বলে ছেলেটা যেভাবে আমাকে মা বলে ডাকতেছে এরকমের তো কেউ আগে কখনো ডাকেনি। এখন যদি ছেলেটাকে দিকে তাকালেই তো আমার মায়া লাগতেছে। এখন ছেলেটাকে তো আর মারতে পারবো না, আর তো খুবই অসহায় দেখে মনে হচ্ছে। তার সে থাক, ছেলেটা আমার কাছেই থাক। ওকে দেখি আমার কাছে রেখে দিয়ে আমি তো একা একা জঙ্গলে থাকি। না হয়তো ওই ছেলেটাও আবার আমার মতো না খেয়ে মারা যাবে, হয়তো গ্রামে গিয়ে। ডাইনিটা প্রান্তর কথা ভাবতে ভাবতে প্রান্ত বলেছি আমার ভুল হয়েছে। আমি আর কখনো আপনাকে ডাইনি মা বলে ডাকবো না। আমাকে এবারকার মতো ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আরে না না, আমি কোনো সমস্যা মনে করিনি, বরঞ্চ আমার তো আরো ভালো ঠেকেছিল। আমাকে এই প্রথমবার কেউ এত সুন্দর করে ডাইনি মা বলে ডেকেছে। আর তোকে তো আমি, কেননা তুই আমার আজ থেকে ছেলে। তুই চল চল আমার সাথে আমার ঘরের ভিতরে, তোকে আমি অনেক অনেক খাবার দেব, আর তোর কোনো সমস্যা হবে না। এরপর প্রান্তকে জাদু করে ডাইনি তার ঘরের ভিতরে নিয়ে গেল। প্রান্ত ডাইনির ঘরের ভিতরে এসে পুরোই তো অবাক, আর ডাইনি এদিকে প্রান্তকে বলতেছে, নাও বাবা, এখানে যা যা আছে সব কিছু এখন তোমার, তুমি সব খেয়ে নাও। তোমার যা লাগবে, যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা, আমি তোমাকে সব দেব। আর হ্যাঁ, আজকে থেকে তুমি অনাথ নয়, তুমি আজকে থেকে আমার ছেলে। তোমার কোথাও কোনোদিন কোনো সমস্যা হলে শুধু তুমি আমাকে ডাইনি মা বলে 3বার ডাক দিলে আমি চলে আসব। এইসব তোমার, নাও নাও তুমি খাওয়া দাওয়া শুরু করলো। আর ডাইনি তাদের খুব খুশি হলো। আর এরপরে প্রান্ত আর কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়লে ডাইনিকে ডাক দিলে ডাইনি চলে যেত সেইখানে।
আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন, যাতে আমরা সামনে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর আপনাদের যদি কোনো কাহিনী জানা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন, আমরা আপনার কমেন্ট দেখে তাই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব।